রোগীর যখন একটু চাপটা কমলো বা যখন উনি ফাঁকা হলো তখন ওনাকে সালাম বিনিময় করলাম, হুজুর আমি আপনার কাছে আসছি। উনি বলল, উনি আসলে মৃদু মৃদু হাসির সাথে আস্তে আস্তে কথা বলতেন। তো বললাম, হুজুর আমি তো আপনার কাছে আসছি, আমি এতদিন থেকে আমি জিনগত হেনস্থা নাজেহাল, আমার ফ্যামিলিটাও একটা ভুতুড়ে বাড়ির একটা পরিবেশ। আমি আসতে আমার বাম পাশে একটা সুন্দর একটি মহিলা কাপড় পরা, তখন রাত 12টা পার হয়ে গেছে আসতে, উনি রাস্তার পাশে বসে আছে। তো আমি চিন্তা করলাম ওখানে কোনো বাড়িঘর নাই, ফাঁকা একটা পরিবেশ, মেয়েটি বসে আছে, এটি আবার কি ঘটনা কি? মানে ওই গোরস্থানে যখন কাছে আসছি তখন আমার কাছে মনে হচ্ছে যে কোনো এক ব্যক্তি মরছে, মানুষের হাতে মোবাইলের টর্চ লাইট এইভাবে জ্বালাচ্ছে, বা একটা মানুষের যেটা আনাগোনা, কিছু মানুষের যে আনাগোনা, আমার মনে হচ্ছে যে গোরস্থানটা রাস্তা সংলগ্ন। অনেকজনই আমার সম্পর্কে হয়তো অবগত আছেন। তো আমি জিন, জাদু, কোরআনের চিকিৎসা, এর শিক্ষা অবস্থা, মানে আমি শিক্ষণীয় অবস্থার মাঝে যেভাবে জিনগত আপনার পরিস্থিতির শিকার হয়েছি, বা জিন যেভাবে আমার প্রতি মানে কি বলবো, যেভাবে আর কি আক্রোশ বা একটা করছে, সেটা আমি তুলে ধরবো ধারাবাহিকতায়। তো আপনারা অনেকজন অবগত আছেন যে আমার ফ্যামিলিতে আমি জিনগত অনেক হেনস্থা হয়েছি, যার পরিপ্রেক্ষিতে আমি জিনের চিকিৎসা শেখার জন্য খুব উদগ্রীব হয়েছিলাম। তো এরকম অনেকজনই অনেক কথা আমার জানেন। তো আমি এইভাবে অনেক হুজুর, অনেক কবিরাজ, অনেক আমেল তদবিরকারক, এদের কাছে আমি পর্যায়ক্রমে অনেক জায়গাতে যাই। তো অনেক জায়গাতেই মূলত সুরাহাটা পাই না। আমার জীবনে ইচ্ছা ছিল জিন আমি বাস্তবিক দেখব, বা আমাকে যে হেনস্থাগুলো করে আমাকে জিন বাস্তবিক দেখার জন্য বা ওর সাথে কথা বলার জন্য একটা কৌতূহল আমার জাগতো আর কি। তো যখন আমি অনেকগুলো কবিরাজ বা আমিল তদবিরকারক এদের কাছে যখন যে আমি চিকিৎসার ধরনগুলো বুঝলাম বা জানলাম, এরপরে আমি জানতে পেলাম যে অমুক গ্রামে একটা হুজুর আসে, উনি বড় মাপের একটা হুজুর বা জিনের একজন আমিল ব্যক্তি, একজন তদবিরকারক। তো আমি শুনতে পেলাম ওনাকে নাকি বলা হয় জিনের রাজ। তো জিনের রাজটা আবার কি? ওনার কাছে আমি পরবর্তীতে গেলাম। তো আমি ওনার কাছে যখন গেলাম, তো আমি যাওয়াকালীনই আমি দেখলাম উনি যে মসজিদে ইমামতি করতেন, ওই মসজিদের কামরাতে উনি থাকতেন। তো আমি যাওয়া মাত্রই দেখলাম উনি অজুখানাতে বসে অজু করছে। তো আমি ওনাকে তখন চিনতাম না আর কি। আমি জানতে পেলাম উনি সেই তদবিরকারক, উনি সেই হুজুর। তো আমি ওনাকে ফলো করতে থাকলাম আসলেই খুব আন্তরিকতা দিয়ে। তো ফলো করতে করতে আমি দেখলাম উনি এক বসাতে 3বার অজু করলো। তা আমি চিন্তায় পড়ে গেলাম, আমরা তো একবারই অজু করি সাধারণত, উনি 3বার অজু করলো, তার কারণটা কি? তো আমি এটা আসলেই দেখে ওনার প্রতি আসলেই আকর্ষিত বেশি হলাম, যে কখনো তো দেখি নাই যে কোনো মানুষ 3বার অজু করে, বা আমি নিজেও তো কখনো 3বার অজু করি নাই। তো ওনার যখন চিকিৎসা চালু হয়ে গেল, উনি যখন চিকিৎসা মানুষের দিতে থাকলো, আমি ওনার পাশে বসে থাকলাম, আমি ওনার চিকিৎসাগুলো দেখলাম। তো চিকিৎসার মাঝে যখন রোগীর যখন একটু চাপটা কমলো বা যখন উনি ফাঁকা হলো তখন ওনাকে সালাম বিনিময় করলাম, হুজুর আমি আপনার কাছে আসছি। উনি বলল, উনি আসলে মৃদু মৃদু হাসির সাথে আস্তে আস্তে কথা বলতেন। তো বললাম, হুজুর আমি তো আপনার কাছে আসছি, আমি এতদিন থেকে আমি জিনগত হেনস্থা নাজেহাল, আমার ফ্যামিলিটাও একটা ভুতুড়ে বাড়ির একটা পরিবেশ। তো অনেকজনের কাছে আমি এই জিন এর চিকিৎসার জন্য গিয়েছি বা এর নির্মূল করার জন্য আমি গিয়েছি, কিন্তু কেউ কখনো এটি নির্মূল করতে পারে না, বা বিভিন্ন কায়দা আমরা হেনস্থা হই। তো আমি আপনার কাছে এই জন্য আসছি, আমি এখন এই জগৎটা আমি শিখতে চাই, বা ব্যাপারটা কি আমি আপনার কাছে জানতে চাই।
তো উনি বললো কি, আপনি কি এটা পারবেন? এটা খুব ক্রিটিক্যাল কাজ, আপনি কি এটা পারবেন? তো আমি হুজুরকে বললাম, হুজুর আমার প্রতি আপনার বিশ্বাস রাখতে পারেন, বা আপনার শিষ্য হিসাবে আপনি আমাকে গ্রহণ করেন এবং আপনাকে উস্তাদ হিসেবে আমাকে কবুল করার মতো একটা ব্যবস্থা করে দেন। যদি আল্লাহ রহমত থাকে আমি এই ব্যাপারটা আমি জানতে চাই, বা এটা জানার খুবই আমার ইচ্ছুক। তো এইভাবে কথা বলতে বলতে ওনার সাথে আপনার হলো রাত হয়ে গেছে, রাত 11টা পার হয়ে গেছে। তো আপনার হলো ওনার সাথে বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন কায়দার কথাবার্তা বলার শেষে তো উনি বললো, ঠিক আছে আপনি তো আছেন দূর থেকে, ওনার মসজিদ থেকে আমার বাসাটা হবে আপনার 10-15 কিলো হবে, হয়তো 10-15 কিলো হবে, কম বেশি হবে। তো আপনার উনি কথা বলার পরপর বললেন, ঠিক আছে আপনার তো এখানে থাকার অনুমতি নেই, আপনি বাসায় চলে যান। তো আমার কাছে গাড়ি ছিল আর কি, হোন্ডা ছিল। তো আমি বাসায় চলে আসার জন্য তৈরি হলাম। তো আসার পথে আপনার 2-3 কিলো পার হবে, 2-3 কিলো পার হবে। তা পার হওয়ার পথে আমি যখন হোন্ডা চালিয়ে আসছি, আপনার কোনো মতো জ্যোৎস্না ছিল আকাশে, অন্ধকার অন্ধকার ভাব, আবার জ্যোৎস্না ভাব, এরকম একটা পরিবেশ ছিল। তো আমি আমার কায়দায় আসছি, এখন দেখি পাশে আমি আমার বাম পাশে একটা সুন্দর একটি মহিলা, কাপড় পরা, তখন রাত 12টা পার হয়ে গেছে উনি রাস্তার পাশে বসে আছে। তো আমি চিন্তা করলাম ওখানে কোনো বাড়িঘর নাই, ফাঁকা একটা পরিবেশ, মেয়েটি বসে আছে, এটি আবার কি ঘটনা? কি হোন্ডার আলোটা যখন ওনার দিকে পড়ছে, দূর থেকে আমার এই কল্পনাটা হচ্ছে, বা আপনার 30 সেকেন্ডের মধ্যে কল্পনাটা আমার মানে কমপ্লিট হয়ে গেছে। তো ওনার কাছে আসে আমি আপনার হলো এই গাড়িটা স্লো করে আপনার এই পিক আপটা একটু বাড়াই দিয়েছি। তো উনি আপনার আর একদিকে তাকায়ছিল। তো উনি আপনার তাকায় আপনার এই ঘাটটা এইভাবে ফেরায় আমার দিকে যখন তাকাইছে, এখন দেখি বিশাল বড় বড় আকৃতির চোখ। কথাগুলি মনে পড়লে এখনও আমার শিহরণ জাগে শরীরে। তো আপনার হলো আমি আতঙ্কিত হলাম, ভয় পেলাম। আমি দ্রুত গাড়ির পিক আপটা বাড়ায় আমি ফোর্সের হইতে চলে আসলাম। তো আসতে পথের মাঝে আমার দুইটা গোরস্থান চোখে পড়ে আর কি, রাস্তার পাশে দুইটা গোরস্থান। তো একটা গোরস্থান আমি অতিক্রম করে চলে আসলাম। তো পরে আরেকটি গোরস্থান আমার হলো সামনে, যে সেই গোরস্থানটা আমার বাড়ি থেকে 2 কিলো দূর হবে, এরকমই হবে, 2 কিলো দূর হবে। তবে ওখানে যখন ওই গোরস্থানের যখন কাছে আসছি, তখন আমার কাছে মনে হচ্ছে যে কোনো এক ব্যক্তি মরছে, মানুষের হাতে মোবাইলের টর্চ লাইট এইভাবে জ্বালাচ্ছে, বা একটা মানুষের যেটা আনাগোনা, কিছু মানুষের যে আনাগোনা, আমার মনে হচ্ছে যে গোরস্থানটা রাস্তা সংলগ্ন। তো মনে হচ্ছে এখানে হয়তো কোনো মানুষ মরছে। তো আমি আগে থেকে একটু ভয় পেয়ে আসছি। তো ওখানে ওই মানুষগুলো যখন একটা আনাগোনা পাচ্ছে, একটা মানুষের একটা শোরগোল পাইছি, তখন মনের কাছে আমার একটু সাহস আসছে। তো আমি যেহেতু রাস্তা সংলগ্ন গোরস্থানটি, আমি ওখানে একটু স্লো করলাম গাড়িটা, বা দাঁড়ালাম। এখন দাঁড়ানো অবস্থায় গাড়িটা আমার স্টার্টিং চালু আছে, বা গাড়িতে আলো আছে। তো আমি যে মানুষের শোরগোলগুলো আপনার দূর থেকে লক্ষ্য করছিলাম, বা যে আলোগুলো দেখতে পাচ্ছিলাম, এখন দেখি ওই মানুষের শোরগোলগুলি নেই, মানুষগুলি নেই। কিন্তু আমার চোখটা নজর পড়লো আপনার মানে কিছু দূরে আগে একটা নজর পড়লো, যখন একটা কাফনের কাপড় দ্বারা আবৃত একটা লাশ পড়ে আছে। তো আমি মনের দিক থেকে এতটাই আতঙ্কিত হলাম, এতটা ভয় পেলাম, যেটা বলে শেষ করতে পারবো না। আমি কেমন যেন একটা অ্যাবনর্মাল মতো হয়ে গেছি। যে কোনো কায়দা আল্লাহর অশেষ শুকরিয়া, ওখান থেকে আমি গাড়ি যখন ফোর্স দিয়ে বারাত চলে আসলাম, বাসায় আসার পর আমার ভীষণ জ্বর। আমি যখন ওখান থেকে গাড়িটা ট্রেনে দ্রুত চলে আসি, তো আমার ডান পাশ দিয়ে মনে হলো যে একটা গরম বাতাস উপরের দিকে উঠে গেল। তো আমি যখন বাড়িতে চলে আসলাম,
আসার পর আমার ভীষণ জ্বর, 103 ডিগ্রি, মানে টেম্পারেচারটা আপনার হলো 103 ডিগ্রি ফারেনহাইট অথবা 104 ডিগ্রি ফারেনহাইট এরকম হবে, এত জ্বর হয়ে গেল। তো বাসাতে আমারে প্রশ্ন করলো যে এত রাত্রি বা সেই হঠাৎ করে এত জ্বর, তুই এরকম মনে হচ্ছে কেন যেন একটা আনইজি ফিল করছিস, কারণটা কি? তো আমি আসলে বলে বসলাম, সব কিছু বললাম। এতটা জ্বর আমার মাথাতে পানি দিচ্ছিল, আমার গাটা মশায় দিচ্ছিল। তো যাক, রাত্রে এইভাবে পার হয়ে গেল। সকালে উঠে দেখা গেল যে যখন আমি যখন গোরস্থানটা যখন অতিক্রম করছিলাম, বা যখন আমার এই ডাইন সাইড থেকে যখন একটি গরম বাতাস বা হাওয়াটা চলে যাচ্ছিল, তখন আমার এই ডাইন সাইডের সমস্ত অঙ্গে ফোসকা বা আপনার পানি ঠুসি বলে, এই সমস্ত পানি ঠুসি বা ফোসকা বড় বড় হয়ে গেছে। মানে ওই গরম বাতাস যে সমস্ত জায়গাতে আমি অনুভব করছিলাম বা যেগুলোতে লাগছে। তো ওরা চিন্তায় পড়ে গেলাম। বাড়ি থেকে সবাই বলল যে এগুলো জিনের জগৎটা ক্রিটিক্যাল, এমনিতে আমাদের বাড়িটা এমনিতেই বিভিন্ন কায়দায় জিন ভূত বিভিন্ন কায়দায় ইয়ে করে, তোমার এমনিতে জিন দ্বারা তুমি আসরগ্রস্ত, এগুলো দরকার নেই, এগুলো শেখার দরকার নেই বা এগুলো যাওয়ার দরকার নেই। তো আমি বললাম না, আমার ওই সকালবেলা যখন হয়ে গেছে তখন আমার মধ্যে আর একটু কিউরিওসিটি জাগছে যে আমি এই জগৎটা পুরোপুরি ইনক্লুড করবো আর কি, আমি এর মধ্যে প্রবেশ করে দেখবো যে কী আছে এর মাঝে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।